মিস্টার রাকেশ, আপনার ছেলে সন্তান হয়েছে, কিন্তু ডাক্তারবাবুর কথা শুনি ঈশিতার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই আনন্দে একেবারে নেচে ওঠে। কি আমার ছেলে হয়েছে? মা, আমার ছেলে হয়েছে, তার মানে আমি বাবা হয়ে গেছি। মা, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাহলে আমি শেষ পর্যন্ত ঠাম্মি হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমার ঘরে আমার বংশের প্রদীপ চলে এলো। এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আরে আরে, আপনার আগে পুরো কথাটা তো শুনুন, তারপর নয় আনন্দ করবেন। মিস্টার রাকেশ, আপনার ছেলে হয়েছে ঠিকই, কিন্তু মৃত ছেলে হয়েছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আপনার ওয়াইফকেও আপনার বাঁচাতে পারেনি। ডাক্তারবাবুর কথা শুনি ঈশিতার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই কান্নায় ভেঙে পড়ি। আমি আপনাদেরকে বারবার করে ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনার ওয়াইফ প্রচন্ড রোগা, তাই আমি ওনাকে ঠিকমতো খাওয়া দাওয়া করার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আপনারা তো আমার কথাই শোনেননি। আজকে শুধুমাত্র আপনার ওয়াইফ প্রচন্ড রোগা হয় শারীরিক দুর্বলতার কারণেই ঠিকঠাকভাবে বাচ্চা জন্ম দিতে পারলো না, আর নিজেও প্রাণ হারিয়েছে। এই শুনি ঈশিতার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই ঈশিতার মৃত দেহের সামনে দৌড়ে যায়, আর তারা দুজনে ভীষণই কান্নাকাটি করতে থাকে। না না, এটা হতে পারে না। আমি কিছুতেই এত তাড়াতাড়ি মরতে পারি না। আমার বাচ্চাও মরতে পারে না। আমি আমার বাচ্চাকে ছেড়ে থাকতে পারবো না। আমার বাচ্চা কোথায়? আমার ছেলে কোথায়? এভাবে ঈশিতা প্রচন্ড জোরে জোরে চিৎকার করে ঘুমের মধ্যেই কাঁদতে থাকে। আর যা দেখে তার মা লতা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিরে এই ঈশিতা, তুই ঘুমের মধ্যে ভুলভাল বকছিস কেন? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস? ওঠ, কিরে ওঠ বলছি, উঠে পড়। এই ঈশিতা, উঠে বস। মায়ের চিৎকার শুনে ঈশিতার ঘুম ভেঙে যায়, আর সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসে। কিন্তু তখনও পর্যন্ত ঈশিতা কান্নাকাটি করতে থাকে। মা, আমি রোগা বলে আমার ছেলে মারা গেছে। আমার ছেলেকে ছাড়া আমি কি করে থাকবো? আমি বাঁচতে পারবো না মা। ওরে, স্বপ্নের জগৎ থেকে তুই বাইরে বেরিয়ে আয়। বলছি তো তুই কোনো স্বপ্ন দেখেছিস? তোর এখনো বিয়েই হয়নি, আর তুই বাচ্চা কোথায় পেলি? দেখেছিস তো, বারবার বলেছি ঠিকমতো খাওয়া দাওয়া কর। তুই তো আমার কোনো কথাই শুনিস না, কিছুতেই খাওয়া দাওয়া করতে চাস না, আর তাই তো তোর শরীর এত দুর্বল। শরীর দুর্বল হলে মানুষ এরকম উল্টোপাল্টা স্বপ্ন দেখেই থাকে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবি চল, ব্রেকফাস্ট রেডি। ও, এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম, তাই বলছি এরকম অবাস্তব জিনিস আবার কখনো হতে পারে? আজকাল মেয়েরা রোগা হওয়ার জন্য কত কিছু করছে। আজকাল তো জিরো ফিগারের ট্রেন্ডিং চলছে, আর আমার ফিগার একদম পারফেক্ট জিরো ফিগারের উদাহরণ। কত কষ্ট করে আমি এরকম ফিগার ধরে রেখেছি তুমি জানো? আর তুমি চাইছো আমি অতিরিক্ত খাবার খেয়ে আমার ফিগার নষ্ট করি? কিছুতেই না। তোকে বুঝিয়ে বুঝিয়ে আমার কোনো লাভ নেই, আমি একেবারে ফেল হয়ে গেলাম। দাঁড়া, খুব তাড়াতাড়ি একটা ছেলে দেখে তোর বিয়ে দিচ্ছি। শ্বশুর বাড়িতে গিয়ে যখন সারাদিন কাজকর্ম করতে হবে, খাটাখাটনি করতে হবে, তখন পেটের টানে তোকে এমনিতেই বেশি করে খাবার খেতে হবে। নিজের দিকে তাকিয়ে একবার দেখেছিস? বগের মতো সরু সরু ঠ্যাং, ঝাঁটার কাঠির মতো হাত, এত অপমান করি তাও তো তোর কিছু যায় আসে না। আসলে ঈশিতা মোটেই খাওয়া দাওয়া করতে চাইতো না, কারণ ঈশিতা প্রচন্ড অলস একটি মেয়ে ছিল, আর সেই সাথে ঈশিতার রোগা ফিগার খুবই পছন্দ ছিল। তাই নিজের জিরো ফিগার মেনটেন করার জন্য ঈশিতা জিম এবং এক্সারসাইজ করার বদলে কম করে খাওয়ার পদ্ধতিকেই বেছে নিয়েছিল। ঈশিতাই ইচ্ছা করেই প্রচন্ড কম পরিমাণে খাবার খেত, যাতে সে মোটা না হয়। আর এরকম ভাবে কম করে খাবার খেতে খেতে এটাই তার বাজে অভ্যাসে পরিণত হয়। আর যতই তার বয়স বাড়তে থাকে, ততই সে আরো বেশি রোগা হতে থাকে। এরকম ভাবে সময় কাটে। এরই মধ্যে একদিন পলাশ তার মা অনামিকা দেবীকে নিয়ে ঈশিতাকে দেখতে আসে, আর তারা দুজনেই ঈশিতাকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আরে, আপনাদের মেয়ে এত রোগা কেন? দেখতে শুনতে তো ভালোই, কিন্তু এত রোগা? একে তো দেখে মনে হচ্ছে এর ওজন 30 কেজির বেশি হবে না। আপনাদের মেয়ে কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, নাকি এর কোনো গুপ্ত রোগ আছে? কিন্তু পলাশ খুবই ভালো ছেলে হওয়ায় ঈশিতাকে কোনো রকম ভাবে অপমান করার চেষ্টা করে না, কারণ পলাশ কখনোই মেয়েদের অপমান মেনে নিতে পারে না। কিন্তু অনামিকা দেবী ঈশিতার মতো রোগা মেয়েকে পছন্দ করতে চায় না। আরে না না দিদি, কোনো রোগ নেই। আসলে আজকালকার মেয়েদের জানেন তো, সবাই শুধু রোগা হওয়ার জন্যই দৌড়াচ্ছে। আর আমার মেয়েটাও সবসময় রোগা হতে চায়, তাই রোগা হওয়ার জন্য একদমই বেশি খাবার খেতে চায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না বলেই ও এত রোগা। তবে বিয়ের পর দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, কারো শারীরিক বৈশিষ্ট্য এরকম ভাবে কাউকে অপমান করা উচিত নয়, আর কোনো মেয়েকে সরাসরি এরকম ভাবে রিজেক্ট করা মানে তাকে অপমান করা। তুমি তো জানো আমি এই বিষয়টা কখনোই পছন্দ করি না, তাই আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে, আমার ছেলে যখন পছন্দ হয়েছে তাহলে আমার তো আর কিছু করার নেই। তবে এই যে ঈশিতা মা, তোমার বিয়ের কিন্তু এখনো 2 মাস সময় বাকি আছে। এই 2 মাস অন্তত ভালো করে খাওয়া দাওয়া করো, যাতে বিয়ের দিন তোমাকে দেখতে একটু মোটা মনে হয়।
এভাবেই তারা ঈশিতা এবং পলাশের বিয়ে ঠিক করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঈশিতা কারোর কোনো কথাতেই পাত্তা দেয় না। সে একই রকম ভাবে কম পরিমাণে খাবার খেতে থাকে আর এর ফলে সে একই রকম রোগা থেকে যায়। বিশেষ করে বিয়ের দিন তাকে যাতে আরো বেশি রোগা দেখায় তাই সে খাবার খাওয়ার পরিমাণ আরো কমিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে ঈশিতার বিয়ের দিন চলে আসে আর বিয়ের দিন বেনারসি শাড়ি পরে ঈশিতাকে দেখতে অনেক রোগা বলে মনে হয়। আর এরকম রোগা নতুন বউকে দেখে অনেকেই নানান রকম সমালোচনা করে। এভাবেই ঈশিতার সঙ্গে পলাশের বিয়ে হয়। আর বিয়ের পরও ঈশিতা শ্বশুর বাড়িতে গিয়ে অলসতার কারণে বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না। আর ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া না করার দরুন ঈশিতা প্রচন্ড পরিমাণে দুর্বল হওয়ায় তাকে কোনো কাজ করতে বললেও সে ঠিকঠাক ভাবে করতে পারে না। পলাশ, এই বালতির জলটা তুমি একটু রান্নাঘর পর্যন্ত পৌঁছে দাও তো, প্রচন্ড ভারী, আমি কিছুতেই এটা তুলতে পারছি না। একটা সামান্য 10 কেজি ওজনের জলের বালতি তুমি তুলতে পারছো না? আর তুলতে পারবেই বা কি করে? তোমার ওজন তো 30 কেজি। বারবার বলেছি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, বেশি বেশি করে খাবার না খেয়ে এক্সারসাইজ করে করে ক্যালোরি বার্ন করো। এরকম না খেয়ে ফিগার মেনটেন করার কোনো দরকার নেই। এভাবেই রাকেশ এবং তার মা প্রতিনিয়ত ঈশিতাকে বোঝালেও ঈশিতা কোনো কথা শোনে না। এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন হঠাৎই ঈশিতা মাথা ঘুরে পড়ে যায়। পলাশ এবং তার মা মনে করে শারীরিক দুর্বলতার কারণে ঈশিতা হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পর তারা জানতে পারে ঈশিতা মা হতে চলেছে। এরকম সুখবর পেয়ে পলাশ এবং তার মা অনামিকা দেবী দুজনেই আনন্দে একেবারে নেচে ওঠে। কিন্তু ঈশিতা মনে মনে মোটেই খুশি হতে পারে না, কারণ সে এত তাড়াতাড়ি মা হওয়ার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না। এ বাবা, আমি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার তো বিয়ে হয়েছে 2-3 মাসও হয়নি, তার মানে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এবার আমি মোটা হয়ে যাব? না 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 না, আমি একদমই মোটা হতে চাই না। প্রেগনেন্ট হয়েছি তাতে কি, আমাকে আমার ফিগার আগের মতো ধরে রাখতেই হবে। শুনুন, এতটাও আনন্দিত হওয়ার কিচ্ছু নেই, কারণ আপনার ওয়াইফ বয়সের তুলনায় অনেক বেশি রোগা। অর্থাৎ আপনার ওয়াইফের ওয়েট অনেক কম, মাত্র 28 কেজি। এত কম ওজনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। সাবধানে রাখবেন, তা না হলে যখন তখন হাওয়া বাতাসে উড়ে যেতে পারে। এই যে আপনি এখন থেকেই ঠিকঠাক ভাবে পুষ্টিকর খাবার দাবার খাওয়া শুরু করুন। আপনার ওজন বাড়াতে হবে, তা না হলে কিন্তু ডেলিভারির সময় আপনার আর আপনার বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। ঈশিতা ডাক্তারের কোনো কথাতেই পাত্তা দেয় না। বাড়িতে এসে রাকেশ এবং তার মা ঈশিতাকে বেশি করে খাবার খেতে বললেও ঈশিতা খাবার খেতে চায় না। এরকম ভাবে 2-1 দিন কাটে। আর প্রেগনেন্ট হওয়ার ফলে ঈশিতা এখন আরো বেশি দুর্বল হয়ে যায়। কিন্তু তবুও সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায় না। তাই পলাশ একদিন জোর করে ঈশিতাকে বাইরের রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যাবে বলে ঠিক করে, যাতে ঈশিতা পেট ভরে খাবার খায়। কিন্তু বাইকে করে ঈশিতাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার সময় ঈশিতা হঠাৎই বাতাসের চাপে বাইক থেকে ধপাস করে নিচে পড়ে যায়। এ বাবা, ঈশিতা তুমি পড়ে গেলে কিভাবে? তুমি ঠিক আছো তো ঈশিতা? তোমার তো চোট লেগেছে। তোমার ওয়েট এত কম, বাতাসের চাপও তুমি সহ্য করতে পারছো না। ডাক্তার ঠিকই বলেছিল, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই বলে পলাশ ঈশিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ঈশিতা চেক আপ করানোর পর ডাক্তার আলাদাভাবে পলাশের সঙ্গে কথা বলে। আপনার ওয়াইফের হাতে পায়ে একটু চোট লেগেছিল, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর সময়ের সাথে সাথে মায়েদের ওয়েট কিন্তু বাড়তে থাকে। আর আপনার ওয়াইফের যেহেতু ওয়েট বাড়ছে না, তাই এটা কিন্তু একটা চিন্তার বিষয়। যে করেই হোক আপনার ওয়াইফের ওয়েটটা কিন্তু বাড়াতেই হবে। আসলে ডাক্তারবাবু, আমার ওয়াইফ রোগা হওয়ার জন্য একদম ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে না। ও ইচ্ছা করে খুব কম পরিমাণে খাবার খায়, যাতে ওর ফিগার নষ্ট না হয়। তাই আপনি দয়া করে এমন ওষুধ দিন যাতে ঈশিতার খিদে বেড়ে যায় আর নিজে থেকে বেশি বেশি করে খাবার খায়। তা না হলে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আর আমি জানি ওকে ওষুধের কথা বললে ওষুধ খেতে চাইবে না, তাই আমাকে লুকিয়ে লুকিয়ে ওষুধ খাওয়াবো, কোনো অসুবিধা নেই। এই শুনে ডাক্তারবাবু ঈশিতার খিদে বাড়ানোর জন্য কিছু ওষুধ পলাশকে দিয়ে দেয়। কিন্তু ঈশিতা লুকিয়ে লুকিয়ে ডাক্তার এবং পলাশের সব কথা শোনে। বাড়িতে এসে পলাশ আলাদা করে তার মায়ের সঙ্গেও কথা বলে। মা, এই ওষুধগুলো লুকিয়ে রাখো। ডাক্তার বলেছে প্রত্যেকদিন দুধের সঙ্গে একটা করে ওষুধ মিশিয়ে ঈশিতাকে খাওয়াতে, তাহলে ঈশিতার খিদের পরিমাণ বাড়বে আর স্বাস্থ্যও ভালো হবে। কারণ ডাক্তার বলেছে বাচ্চা আর মা দুজনেরই স্বাস্থ্য ভালো রাখার জন্য ঈশিতার ওয়েট বাড়ানো ভীষণ দরকার। সাবধান কিন্তু, ঈশিতা যেন এই ওষুধের ব্যাপারে কিছু জানতে না পারে। 3 মাস পর ডাক্তারের কাছে আবার ঈশিতাকে চেক আপ করাতে নিয়ে যেতে হবে। আর আশা করছি ততদিনে ঈশিতার ওয়েট বেড়ে যাবে। ঠিক আছে বাবা, তুই একদম চিন্তা করিস না। আমি লুকিয়ে লুকিয়ে বৌমাকে প্রত্যেক দিন এই ওষুধগুলো খাইয়ে দেব। দেখবি বৌমা মোটা হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সেদিনই সন্ধ্যাবেলা অনামিকা দেবী গরম দুধের সঙ্গে একটা ওষুধ মিশিয়ে ঈশিতার কাছে নিয়ে যায়। আর এই দেখে ঈশিতা বুঝতে পারে তার শাশুড়ি মা নিশ্চয়ই দুধের মধ্যে ওষুধ মিশিয়ে নিয়ে এসেছে। বৌমা, এখন থেকে যতদিন না পর্যন্ত তোমার বাচ্চা হচ্ছে, ডাক্তারবাবু তোমাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে 1 গ্লাস গরম দুধ খেতে বলেছে। এই গরম গরম দুধটা তুমি খেয়ে ফেলো, তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না।
বাবা, আপনি হঠাৎ করে এত ভালো হয়ে গেলেন মা। আপনার বৌমার জন্য গরম গরম দুধ নিয়ে আসছেন। ঠিক আছে, আপনি দুধ রেখে চলে যান, আমি একটু পরে খেয়ে নিচ্ছি। আমি আবার বেশি গরম দুধ খেতে পারি না। এই শুনে ঈশিতার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর ঈশিতা সেই দুধ রাস্তার বিড়ালকে খাইয়ে দেয়। সেই ব্যাপারে পলাশ এবং তার মা কিছু জানতেও পারে না। এরকম ভাবেই ঈশিতা প্রত্যেকদিন নিজে দুধ না খেয়ে রাস্তার কুকুর বিড়ালকে দুধ খাইয়ে দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে 3 মাস কেটে যায়, কিন্তু ঈশিতার শরীরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। এর ফলে পলাশ এবং তার মা দুজনেই খুবই চিন্তায় পড়ে। এমনকি ঈশিতা যে প্রেগনেন্ট সেটা দেখে তাকে বোঝাও যায় না। আর একদিন হঠাৎ করে পলাশ এবং তার মা দেখে ফেলে যে ঈশিতা দুধ না খেয়ে লুকিয়ে লুকিয়ে রাস্তার বিড়ালকে দুধ খাইয়ে দিচ্ছে, যা দেখে তারা ঈশিতাকে বকাবকি করলেও কোনো কাজ হয় না। এভাবে দেখতে দেখতে 9 মাস কেটে যায় আর ঈশিতার ডেলিভারির সময় চলে আসে। কিন্তু ডেলিভারি করার সময় ডাক্তারবাবু ভীষণ পরিমাণে বিপদে পড়ে। আপনাদের তো বারবার বলেছিলাম যে পেশেন্টের ওয়েট অতিরিক্ত কম, এরকম পেশেন্টের ডেলিভারি করানো ভীষণ মুশকিল। আমি আপনাদেরকে কোনো রকম ভাবে নিশ্চয়তা দিতে পারছি না। আমি হয়তো বাচ্চাকে বাঁচাতে পারবো কিংবা মাকে বাঁচাতে পারবো, আপনারাই বলুন আপনারা কাকে বাঁচাতে চান। ডাক্তারবাবুর কথা শুনে ঈশিতা প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায়। হে উপরওয়ালা, আমি তো বিয়ের আগে এরকমই একটা স্বপ্ন দেখেছিলাম। তার মানে সত্যিই কি ডেলিভারি হওয়ার পর আমি আর আমার বাচ্চা দুজনেই মারা যাব? না না না, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হে উপরওয়ালা, তুমি প্লিজ আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। ডাক্তারবাবু, আপনি মাকে বাঁচান, কারণ আমরা ঈশিতাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। যদি কপালে থাকে তাহলে নিশ্চয়ই পরে আবার আমি বাবা হতে পারবো, কিন্তু ঈশিতা একবার চলে গেলে আমি ওকে ফিরে পাবো না। পলাশের কথা শুনে ঈশিতা আরো বেশি কান্নাকাটি করতে থাকে আর সে নিজের ভুলের জন্য অনুশোচনা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু ঈশিতাকে নিয়ে ওটি রুমে চলে যায়। আর দুর্ভাগ্যবশত সত্যি সত্যি ঈশিতার বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না। এর ফলে ঈশিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে। সে নিজেকে নিজে কিছুতেই ক্ষমা করতে পারে না। এমনকি পলাশ এবং তার মাও খুবই কষ্ট পায়। নিজের ভুলের জন্য ঈশিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। আর এরকম ঘটনার পর থেকে ঈশিতা ঠিকমতো খাওয়া দাওয়া করতে শুরু করে। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই ঈশিতা আবার প্রেগনেন্ট হয়। আর এবার ঈশিতা তার স্বাস্থ্যের প্রতি খুব ভালো মতো খেয়াল রাখে আর সময় মতো সে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে থাকে এবং ডাক্তারের সমস্ত পরামর্শ মেনে চলে। এভাবে 1 বছরের মধ্যেই ঈশিতা আবার সুস্থ সবল এক ছেলের জন্ম দেয়। অনিমা দেবী তার 2 ছেলে এবং তার 2 বৌমাকে নিয়ে একটি শহরে বাস করত। অনিমা দেবীর স্বামী অনেক বছর আগেই মারা যায়। তার স্বামী সরকারি অফিসে চাকরি করত, তাই সে মারা যাওয়ার পর তার পেনশনের টাকাতেই অনিমা দেবী সংসার চালিয়ে তার 2 ছেলেকে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, এমনকি বিয়েও দিয়েছে। ছেলে বৌমাদের নিয়ে এখন তার সুখের সংসার ছিল। একদিন অনিমা দেবীর 2 বৌমা তাকে নিয়ে কেনাকাটা করতে যাবে বলে তাকে ডাকতে আসে। মা, আপনি এখনো বসে আছেন? আপনি আমাদের সাথে যাবেন না? আমরা কিন্তু আপনাকে অনেক আগেই বলে রেখেছিলাম আমাদের সাথে শপিং এ যাওয়ার কথা। আজকে কিন্তু কোনো অজুহাত দিলে শুনবো না। সত্যি বলছি, আমি একদম ভুলে গেছি। বয়স তো হচ্ছে, বলো, সব কথা কি আর আমার মনে থাকে? আজকে বরং তোমরা চলে যাও, আমি অন্যদিন যাব। আজকে তো আমার তৈরি হতেই সময় লেগে যাবে। আমরা আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না মা, আপনি আমাদের সাথেই যাবেন। আপনাকে বাড়িতে একা রেখে আমি আর দিদিভাই ঘুরতে বেরিয়ে গেছি দেখলে আপনার ছেলেরা আমাদের খুব বকবে। আর আপনাকে বাড়িতে একা রেখে গেলে আপনার চিন্তায় আমাদের শান্তিতে ঘোরাও হবে না। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন। এই বলে তারা 2 বৌমা সেখান থেকে চলে যায়। অনিমা দেবী তার বৌমাদের তার প্রতি ভালোবাসা দেখে খুবই আনন্দিত হয়। সে নিজের মতো তৈরি হতে শুরু করে। অন্যদিকে বাইরে তার বৌমারা নানান রকমের আলোচনা করতে থাকে। এক মুহূর্তের জন্য আমি তো ভয় পেয়েই গিয়েছিলাম। ভাবলাম আজকে বোধহয় মা আমাদের সঙ্গে যাবে না। মা না গেলে কি করে হবে বলতো? মা যদি না যেত তাহলে সকাল থেকে বানানো আমাদের সব প্ল্যান যে ভেস্তে যেত। ঠিকই বলেছ, মা না গেলে আমাদের তো শপিংই হতো না। আমাদের স্বামীরা তো সেইভাবে আমাদের টাকাই দেয় না। মাকে শপিং করতে নিয়ে গেলে মাকে বোকা বানিয়ে বেশ অনেক কেনাকাটা করা যাবে। বোকা বানানোর কি আছে রে? নিজের মেয়ে থাকলে তাকে বুঝি দিত না? আর এই বয়সে এত টাকা পেনশন নিয়েই বা কি করবে? সেই তো ব্যাংকে পড়েই থাকে। কয়েকদিন পর এই মহিলা পটল তুলবে, কয়েকদিন পর ওই মহিলা পটল তুললে তখন তো আর আমাদের ওসব পাওয়া হবে না। তা যা বলেছো দিদি। আর জানো তো,
আমি শুনেছি 80 বছর বয়স হয়ে গেলে পেনশন নাকি ডবল হয়ে যায়। আমাদের এই মহিলাকে আর কয়েক বছর ভালো করে বাঁচিয়ে রাখতেই হবে, কিন্তু তার আগে যদি পেনশনটা আমাদের নামে করাতে পারতাম খুব ভালো হতো। আমাদের শাশুড়ি মা বোকা হতে পারে, কিন্তু এতটাও বোকা নয় যে এই কাজটা করতে রাজি হয়ে যাবে। যাই হোক, এবার এসব বাদ দে। তৈরি হয়ে এসে আমাদের কথা শুনে নিলে আমাদের সাথে শপিং করতে যাওয়া তো দূরের কথা, আমাদেরকে আর দেখতেই পারবে না বুড়ি। এই বলে তারা চুপ করে বসে অনিমা দেবীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অনিমা দেবী তৈরি হয়ে বাইরে এলে তারা সবাই মিলে কেনাকাটা করতে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সোনালী আর পায়েল দুজনেই অনিমা দেবীকে ভুলিয়ে ভালিয়ে বেশ অনেক টাকার কেনাকাটা করে। অনিমা দেবীও বোকার মতো তাদের সমস্ত জিনিস নিজের টাকায় কিনে দেয়। আপনি আমাদের একটা টাকাও খরচা করতে দিলেন না। এরকম হবে জানলে আমরা শপিং করতেই আসতাম না। আপনি সবসময় এরকম করেন, আমার খুব লজ্জা লাগে। লজ্জা লাগার কি আছে? আমি তো তোমাদের মা। মা থাকতে মেয়েরা কখনো খরচা করতে পারে? আমার সাথে ঘুরতে বেরোলে এসব টাকা পয়সার কথা চিন্তা করবে না। সরকার থেকে আমি যা টাকা পাই তাতে আমার একার জন্য খরচা করার পরেও আরো অনেক টাকা থেকে যায়। অনিমেষকে বলে মায়ের পেনশনটা নিজের নামে করে নেওয়ার ব্যবস্থা করতেই হবে, না হলে দিদিভাই কোনোদিন চোখ বুঝে কোপ মেরে দেবে, টেরও পাবো না। যা চালাক মহিলা, কথার জালে মানুষকে ফাঁসাতে দারুণ ওস্তাদ। কিছুক্ষণ পর তারা গল্প করতে করতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই পায়েল তার স্বামী অনিমেষকে সব কথা বলে। মা, পেনশন তুলতে গেলে দাদা তো সবসময় মায়ের সাথে যায়। আমি তো ওখানে গেলেও আমার কোনো রকম ভাবেই লাভ হবে না। তোমার মনে হয় দাদা থাকতে দাদা আমাকে মায়ের পুরো পেনশনের ভাগীদার হতে দেবে? প্রত্যেক মাসে দাদা যাবেই বা কেন? এতদিনে ব্যাংকে গিয়ে কোনো কারসাজি করে এসেছি কিনা কে জানি। এবার তুমি মায়ের সাথে ব্যাংকে যাবে, না হলে তোমার দাদা বৌদি মিলে মায়ের সমস্ত পেনশন নিজেরাই নিয়ে নেবে। এইভাবেই বেশ কয়েকদিন কাটে। কয়েকদিন পরে যখন অনিমা দেবী ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন অনিমেষ সেখানে চলে আসে। সে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার কথা বলে। এই শুনে অনিমেষের দাদা অরিন্দম খুবই রেগে যায়। অনিমা দেবীও বুঝতে পারে না যে সে কি বলবে। তার সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য দুই ছেলে এরকম ঝগড়া করছে দেখে অনিমা দেবী খুবই খুশি হয়, কিন্তু তারা আসলে কোন কারণে ঝগড়া করছে সেটা অনিমা দেবী জানতো না। জানলে হয়তো তার সমস্ত সুখ দুঃখে পরিণত হতো। তোরা এভাবে ঝগড়া করিস না খোকা, আমি আজকে একাই চলে যাচ্ছি। পরের বার থেকে তোরা আগে থেকে সিদ্ধান্ত নিবি কে আমার সাথে যাবি। এরকম যাওয়ার আগে ঝামেলা করবি না কখনো। এখন 100 টাকা দে তো, আমার যাতায়াতের খরচ লাগবে। তার কথা শুনে দুই ছেলেই টাকা বের করে দেয়। 100 টাকাই হয়ে যাবে? আর লাগলে বলো, তুমি আমার মা, তোমার জন্য খরচা করাটা আমার কর্তব্য। তুমি বরং 500 টাকা রাখো, বুঝলে? যদি অন্য কিছু কিনতে ইচ্ছা করে তাহলে কিনে নিও। ভাইয়ের কথা বাদ দাও তো, ও তো ছোট। আমি থাকতে ওখানে টাকা দেবে, তুমি আমার থেকে টাকা নাও। এই নাও। কি শুরু করলি তোরা আবার বলতো? এরকম বাচ্চাদের মতো ঝামেলা করতে হয়? তোরা এক কাজ কর, দুজনেই 50 টাকা করে দে, তাহলেই হবে। তোরা এখনো ছেলে মানুষই রয়ে গেলি সত্যি। এই বলে খুশি মনে অনিমা দেবী একাই ব্যাংকে চলে যায়। তাকে এত খুশি দেখে তার ব্যাংকের একজন চেনা পরিচিত মহিলা তার কাছে আসে তার সঙ্গে কথা বলতে। কি ব্যাপার, আজকে এত খুশি যে? কি হয়েছে? ঠাকুমা হওয়ার খবর পেলে নাকি? সত্যি করে বলো তো, আমিও একটু শুনে তাহলে খুশি হতাম। আরে বলো না গো, আমার ছেলে বৌমারা একদম ছেলে মানুষ। আমাকে নিয়ে এমন পাগলামি করে না যে কি বলবো। আজকেই তো আমার সাথে ব্যাংকে কে আসবে সেই নিয়ে দুই ছেলের মধ্যে সে কি ঝগড়া। ও এই ব্যাপার, এসব তোমার প্রতি ওদের ভালোবাসা নয়, এই সব কিছুই তোমার পেনশনের জন্য। এটার জন্যই ওরা তোমার প্রতি ভালোবাসা দেখায়। যেদিন তুমি বলবে তোমার পেনশন বন্ধ হয়ে গেছে সেদিনই তুমি ওদের আসল রূপ দেখতে পাবে। এইসব তুমি কি যাতা বলছো? আমার ছেলে বৌমারা এরকম নয়, বুঝলে? তুমি ওদের ভুল ভাবছো। আমিও তোমার মতোই ভাবতাম, আর সেই জন্যই তো রাস্তার উপর বানানো নিজের স্বামীর দোতলা বাড়ি ছেড়ে আমার এখন ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। তুমি একদিন ওদেরকে বলে দেখো তোমার পেনশন বন্ধ হয়ে গেছে, তারপর দেখো ওরা কি বলে। এই বলে রেখা দেবী সেখান থেকে চলে যায়। রেখা দেবীর কথা শুনে অনিমা দেবী খুবই চিন্তায় পড়ে। তবুও সে ভুলে গিয়ে পেনশনের টাকা নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকতেই সে শুনতে পায় তার ছেলে এবং বৌমারা নিজেদের মধ্যে নানান রকম কথা বলছে। তারা কি বলছে শোনার জন্য অনিমা দেবী চুপচাপ দরজার পেছনে লুকিয়ে পড়ে। দেখো, তোমরা দুই ভাই মিলে অযথা এত ঝগড়া করো না। মা এখনই বাড়ি ফিরে আসবে। উনি যদি শুনতে পায় যে তোমরা ওনার পেনশনের টাকা নিয়ে ঝগড়া করছো তাহলে খুব বাজে হবে। রেগে গিয়ে যদি কাউকে আর টাকা না দেয়। কেন দেবে না? আমরা কি মায়ের খেয়াল করি না বলো?
ওনার পছন্দ মতো সবই তো করি, তাহলে কেন আমাদেরকে টাকা দেবে না? আর দাদা তুই আমার কথা শোন, আমরা যে কোনো একজন নিজের নামে পেনশনটা করিয়ে নিই, তারপর প্রত্যেক মাসে সমান ভাগে ভাগ করে নেবো দুজনে। পেনশনের টাকা কে নেবে এইভাবে অশান্তি করতে থাকলে কারোরই নিয়ে হবে না, বুঝেছিস তো? তাহলে তাই হোক, মা আসলে মায়ের সাথে কথা বলি, তারপর কেউ একজন তার নামে পেনশনটা করিয়ে নেব। এখন সব এসব কথা বন্ধ কর, মা শুনতে পেলে বাজে ব্যাপার হয়ে যাবে। এই বলে তারা যে যার মতো নিজের কাজে চলে যায়। তাহলে রেখা ঠিকই বলেছিল, এরা আমার পেনশনের জন্য আমার সাথে ভালো ব্যবহার করে। আমি আমার নিজের ছেলেদেরকেই চিনতে পারলাম না, এদের জন্য এইভাবে আমি নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিলাম। এরকম নানান রকমের কথা ভাবতে ভাবতে অনিমা দেবী মুখ গোমড়া করে বাড়ির ভেতরে ঢোকে। তার চোখ মুখের ওরকম অবস্থা দেখে সবাই খুবই চিন্তায় পড়ে। কি হলো মা, আপনি এত খুশি হয়ে ব্যাংকে গেলেন আর এখন ব্যাংক থেকে ফিরতেই মুখটা গোমড়া করে এসেছেন যে? কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? আমাদের কিন্তু খুব চিন্তা হচ্ছে মা, আপনি প্লিজ কিছু বলুন, আপনার কি শরীর খারাপ লাগছে? আমার আর পেনশন পাওয়াটা হবে না বুঝলে, এবারও পাইনি। আমাকে আর ব্যাংকে যেতেও ওরা মানা করে দিয়েছে, তাই নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি, কি যে হবে এবার। কেন তোমার পেনশন পাওয়া হবে না কেন? আজ হঠাৎ কি হয়ে গেল শুনি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বয়স বাড়তে থাকার সাথে সাথে মানুষের শারীরিক গঠনেও তো অনেক পরিবর্তন আসে। হাতের আঙুলে থাকা দাগগুলোও নাকি মিলিয়ে যেতে থাকে, তাই সেই কারণেই আমার এখনকার টিপসই আগের টিপসইয়ের সঙ্গে মিলছে না। আমি তো পড়াশোনা জানি না, তাই হাতে লেখা সইও করতে পারবো না। এই জন্যই আমি অনেক আগে থেকে চেয়েছিলাম পেনশনটা আমার নামে করিয়ে নিতে, তাহলে এইভাবে সরকারের টাকা বাড়িতে আসা বন্ধ হয়ে যেত না। আমার বউটাই যত নষ্টের গোড়া, আজ বলবো কাল বলবো করে তোমাকে তো বলাই হয়নি পেনশনটা আমার নামে করিয়ে দেওয়ার কথা। মানে ওই 25,000 টাকা আসা পুরোটাই বন্ধ? সংসারের খরচ বাড়ছে আর আয় কমে গেল, তাও আবার এত টাকা। এবার আমরা কিভাবে সামলাবো সবকিছু? মাকে ওরকম রানীর মতো করে রাখা বন্ধ করে দাও। আবার কি, যে সংসারে কিছু দেবে না সে রাজার হালে থাকবে কেন? ওনার একবেলা করে খাওয়া বন্ধ করে দাও, আর এদিক ওদিক বাড়তি খরচও করা যাবে না। তুমি যে আমাদেরকে কি বিপদে ফেলে দিলে না মা, তুমি জানো না। এই পেনশনের টাকার জন্যই তো তোমাকে এতদিন আগলে রাখতাম, যাতে তোমার কিছু হয়ে গেলে আমাদের ঘরে এতগুলো টাকা আসা বন্ধ হয়ে না যায়, সেই জন্যই। ভালো হলো পেনশনটা বন্ধ হয়ে তোদের সবার আসল রূপটা দেখতে পেলাম। তোরা কতটা নীচ আর স্বার্থপর সেটাও প্রমাণ হয়ে গেল। উপরওয়ালা তোদের এই ব্যবহারের জন্য যেন তোদেরকে শাস্তি দেয়। এই বলে অনিমা দেবী তার ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে বেশ কয়েকজনকে ফোন করে নানান রকমের কথাবার্তা বলে। যেই বৌমারা তাকে ডেকে ডেকে খাবার খাওয়াতো, বারে বারে চা জলখাবার দিয়ে যেত, আজকে তারা অনিমা দেবীকে দুপুরের খাবার খেতেও ডাকেনি, এমনকি বিকেল বেলা চা পর্যন্ত দিয়ে যায়নি। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। হঠাৎই তাদের বাড়িতে শুটবুট পরা 2-3 লোক সেখানে চলে আসে। সেখানে এসে তারা অনিমা দেবীকে দিয়ে 2-4টে কাগজপত্রে সই করায়। এসব কি চলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব এরা কারা? আপনি কোন কাগজে সই করছেন? আমি অ্যাডভোকেট মনোজ। আমি বৃদ্ধ বিদ্যাদের নানা রকমের অপরাধ আর নির্যাতনের বিরুদ্ধে লড়াই করি। আজই আপনার মা আমাদেরকে কাজে রেখেছেন আপনাদের বাড়িটা অনাথ আশ্রমের নামে করবে বলে। অনাথ আশ্রম কেন? তাহলে আমরা কোথায় থাকবো? মা এসব ওনারা কি বলছেন? ওনারা ঠিকই বলছে, তোরা যে কতটা স্বার্থপর আড়াল থেকে আমি তোদের সব কথা শুনেই বুঝতে পেরেছি। আর আমি পেনশন পাইনি বলাই তোদের ব্যবহারও পুরোপুরি পাল্টে গেছে। কোনো বয়স্ক মানুষ নির্যাতিত হলে সে চাইলেই তার ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে। আমিও পারবো, আমিও পারলাম। আর হ্যাঁ, আমি পেনশন পেয়েছি আর ভবিষ্যতেও পাবো, কিন্তু তোরা আর আমার কাছ থেকে একটা টাকাও পাবি না। তোরা এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর আমার অবর্তমানে যাতে তোরা এই বাড়িতে ফিরে না আসতে পারিস, তাই এই বাড়ি আমি অনাথ আশ্রমকে দান করে দিচ্ছি। এবার যা, তোরা বেরিয়ে যা এখান থেকে। এই বলে অনিমা দেবী সবাইকে বের করে দেয়। তার ছেলে বৌমারা তার কাছে ক্ষমা চাইলেও অনিমা দেবী বুকে পাথর চাপা রেখে তাদের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অনিমা দেবী সেদিন থেকে একা একা বসবাস করতে শুরু করে।